হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আড্ডা কালেকশন। আজ বহুদিন পর আড্ডা কালেকশনে আবার এলাম। গতকাল এক বহু পুরনো বন্ধুর সাথে আমার কথা হচ্ছিল। কথা হতে হতে সে বলল, আড্ডা কালেকশনে নতুন কোনো গল্প পাচ্ছি না কেন, আরও অনেক রকমের গল্প আমরা শুনতে চাই। আড্ডা কালেকশন কেন অফ হয়ে গেল? তো তাই জন্য ভাবনা চিন্তা করে আবার আড্ডা কালেকশনে ফিরে এলাম। আজকের গল্প গল্প না, আজকে সত্যি ঘটনা। আমার মেসোমশাইয়ের বন্ধুর দাদার ঘটনা। আমার মেসোমশাইয়ের বন্ধুর দাদার নাম ছিল ফণিভূষণ। ফণিভূষণ বাবু সদ্য বিবাহিত। 4 বছর পর হঠাৎ করে তার বউয়ের কোনো এক অজানা অসুখে মারা যায়। তিনি খুব ভালো জায়গায় চাকরি করতেন। বউয়ের এইভাবে হঠাৎ চলে যাওয়াকে তিনি মন থেকে মেনে নিতে পারেননি, যার জন্য তিনি ঘরেও ঠিকভাবে থাকতে পারতেন না, অফিসে কাজও করতে যেতে পারতেন না, তার কোথাও মনটা ভালোভাবে টিকতই না। এইরকম অবস্থায় ফণিভূষণ বাবুর বাড়ির লোকেরা ঠিক করলো 1 বছর কাটলে তার আবার নতুন করে বিয়ের দেওয়া হবে। কিন্তু ফণিভূষণ বাবু তাতে রাজি হলেন না। 1 বছর কাটলো, তারপরও ফণিভূষণ বাবুর বিয়েতে কোনো মত ছিল না। তিনি বাইরে বাইরে সময়ই কাটাতেন, চাকরি ছেড়ে দিয়েছিলেন। তিনি বাইরে, কখনো পাহাড়ে, কখনো জঙ্গলে ঘুরে বেড়াতেন। এরকম সময় হঠাৎ তার মাথায় আসে, নানা রকম সাধু সন্ন্যাসীর সাথে থাকতে থাকতে তার মাথায় আসে তিনি দীক্ষা নেবেন। তার পরিবারে যিনি দীক্ষাগুরু তার কাছ থেকে তিনি নেবেন না, বা তিনি তার কাছ থেকে নিলেও সস্ত্রীক দীক্ষা নেবেন। তিনি পরিবারের যে গুরুদেব আছে তার সাথে কথা বললেন যে আমি দীক্ষা নিতে চাই, কিন্তু আমি সস্ত্রীক দীক্ষা নেব। এই কথা শুনেই গুরুদেব প্রথমে বললেন, তুমি কি করে সস্ত্রীক দীক্ষা নিতে পারো? তোমার বউ তো গত হয়েছে। ফণিভূষণ বাবু বললেন, হ্যাঁ, আমার বউ গত হয়েছে, তা সত্ত্বেও আমি সস্ত্রীক দীক্ষা নিতে চাই। আপনি কি পারবেন আমায় দীক্ষা দিতে? গুরুদেব যথারীতি না করে দিলেন। ফণিভূষণ বাবু আবার ঘর থেকে বেরিয়ে গেলেন। কখনো বিহারে, কখনো গয়ায়, কখনো হরিদ্বারে, এইভাবে তিনি ঘুরেই বেড়াতে লাগলেন এবং নানা জায়গায় নানা গুরুদেবের কাছে গিয়ে তার একটাই অনুরোধ ছিল, তিনি দীক্ষা নিতে চান, কিন্তু তিনি সস্ত্রীক দীক্ষা নিতে চান। এভাবে ঘুরে বেড়াতে বেড়াতে বিহারের এক সন্ন্যাসী তাকে বলল যে তুই সস্ত্রীক দীক্ষা নিতে পারবি, কিন্তু ওটা সব জায়গায় হয় না। তুই বারাণসীতে চলে যা, সেখানে অমুক জায়গায় সস্ত্রীক দীক্ষা দেওয়ার জন্য এক গুরুদেব পাবি, সেখানে গিয়ে তোকে অনুরোধ করতে হবে। ফণিভূষণ বাবু ওনার দেওয়া অ্যাড্রেস মতো, ঠিকানা মতো পৌঁছালেন। পৌঁছিয়ে বাবার সাথে সেদিন দেখা হয়নি, কারণ সেই সন্ন্যাসী বা সেই ধর্ম যিনি গুরুদেব ছিলেন তিনি অসুস্থ ছিলেন। 3 দিন পর তার দেখা হয় ওনার সাথে। তিনি তার মনের অবস্থা, মানে ফণিভূষণ বাবু তার মনের অবস্থা, তার মনে কি চলছে, তার কিভাবে কাটছে দিনগুলো, সেগুলো ঠিকভাবে বললেন। বউ যে হঠাৎ করে চলে গেছে সেটাও জানানো হলো। সে যে একদম ভালো অবস্থায় নেই, চাকরি ছেড়ে দিয়েছেন, সেসবও তিনি সব জানালেন। জানানোর পর গুরুদেবকে তিনি এটাই বললেন যে গুরুদেব, আমার একটাই ইচ্ছে যে আমি দীক্ষা নেব, কিন্তু আমি সস্ত্রীক দীক্ষা নেব। গুরুদেব বলল, তোকে সস্ত্রীক দীক্ষা আমি দিতে পারি, তবে সেটা এখন নয়, 1 মাস পরে অমুক দিনে সস্ত্রীক দীক্ষা নেওয়া হয়, তবে দেওয়া হবে। তবে একটাই শর্ত, দীক্ষা নেওয়ার সময় যে তোমার যে তুমি কোনো রকম প্রশ্ন করবে না, যে তোমার পাশে এসে তোমার বউ যখন থাকবে তখন তুমি তাকে ছুঁতেও পারবে না। ফণিভূষণ বাবু সেই কথাতে রাজি হলেন। 1 মাস পর দীক্ষার আয়োজন হলো। সেখানে তিনি সন্ধ্যের সময়, যেমনভাবে গুরুদেব বলেছিলেন সেইভাবে সন্ধ্যের সময় স্নান টান করে এসে দীক্ষার জন্য বসেছেন। গুরুদেবও তার নিজের যজ্ঞ মন্ত্র উচ্চারণ যথারীতি চালিয়ে যাচ্ছেন। এমন সময় হঠাৎ করে ভীষণ হাওয়া দিতে শুরু করলো। কুটিরের মধ্যে আর কেউ ছিল না, গুরুদেব ছিলেন আর ফণিভূষণ বাবুই ছিল। হাওয়া তো খুব চলছে। হঠাৎ ঘরের দরজাও খুলে গেছে। ঘরের দরজা খোলাই ছিল, তবে আধো ভেজানো ছিল, পুরোপুরি খুলে গেল হাওয়ার জন্য। ফণিভূষণ বাবু দেখলেন হালকা আবছা একটা ছায়া দূর থেকে আসছে। যত ওই ছায়া সামনে আসতে শুরু করলো,
তত তিনি ভালোভাবে স্পষ্টভাবে দেখলেন তার বউ লাল পাড়ের সাদা শাড়ি পরে, মাথায় লাল সিঁদুরের ফোঁটা পরে হেঁটে হেঁটে কুটিরের ভেতর প্রবেশ করছেন। গুরুদেবের শর্ত ছিল কোনো রকমভাবেই তিনি ওনাকে উত্ত্যক্ত করতে পারবেন না, কোনো প্রশ্নও করতে পারবেন না, আর তার স্ত্রীকে তিনি ছুঁয়েও দেখতে পারবেন না। তার স্ত্রী এসে তার পাশে বসলেন, গুরুদেব যজ্ঞ থামালেন। এরপর দীক্ষা নেওয়ার পালা। শাস্ত্রিক গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছিলেন ফণীভূষণ বাবু সেদিন রাত্রিবেলা। দীক্ষা নেওয়া শেষ হলো, স্ত্রী নিজের জায়গা থেকে উঠে হেঁটে হেঁটে বাইরে চলে গিয়ে মিলিয়ে গেল। ফণীভূষণ বাবুর মনে যে কত রকম প্রশ্ন ছিল তা তিনি তার গুরুদেবকে বলার আগেই গুরুদেব বললেন, তুই বলেছিলি দীক্ষা নিবি সস্ত্রীক, তোকে আমি সস্ত্রীক দীক্ষা নিলাম। অন্য পার থেকে এপারে আসার জন্য বহু স্তর ভেদ করে সে এসেছে, তার জন্য আমি সময় নিয়েছিলাম 1 মাস। এবার তাকে বিদায় দিতে হবে। তুই যদি এখন তাকে দৌড়ে ছুটে ধরতে যাস বা কোনো রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করিস, সে অন্যরকম পন্থা নেবে। তাই তাকে তুই মায়ার বাঁধনে আটকাস না, যেতে দে। তোর কথা মতো দীক্ষা শেষ হয়েছে, সেও এসেছে, দীক্ষা নিয়েছে তোর সাথে। এবার তুই তোর মন শান্ত কর, থিতু হ, বাড়ি যা। তারপর বাড়ি ফিরে এসে সমস্ত ঘটনা, সমস্ত বিবরণ বাড়ির লোককে জানিয়ে ফণীভূষণবাবু আবার নতুন চাকরিতে জয়েন করেন, আবার নতুনভাবে সবকিছু শুরু করেন। তবে হ্যাঁ, আর বিবাহের মাধ্যমে নন, তিনি একাই তার জীবন কাটিয়ে দেন। তো আজকের এই ছোট ঘটনাটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, আমায় কমেন্ট করে জানিও। আর তোমাদের এরকম কোনো ঘটনা জানা থাকলে আমায় অবশ্যই জানিও। অপেক্ষায় রইলাম। চললাম আজ, টাটা।